দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নেতানিয়াহু গণহত্যাকারী, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের। ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হাইপারসনিক মিসাইল হামলা। গাজায় ইসরায়েলি বাহিনীকে প্রযুক্তি সহায়তার অভিযোগ অস্বীকার মাইক্রোসফটের। উত্তর গাজায় ইসরায়েলে ব্যাপক হামলা, ঢুকছে ট্যাঙ্ক। পাকিস্তানের প্রত্যাঘাতে শোক ভুলতেই পারছে না ভারতীয়রা, তুরস্কের পর আমেরিকা বয়কটের ডাক। পাকিস্তান ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে, বললেন শাহবাজ। এবং বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩১। নেতানিয়াহু গণহত্যাকারী, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র অভিহিত করে দখলদার দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র। এর সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। ইসরায়েলের সঙ্গে কোনো বাণিজ্য হবে না। বুধবার রাজধানী মাদ্রিদে স্পেনের পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে কাতালান পার্লামেন্ট সদস্য গ্যাব্রিয়েল ডুফিয়ানের সমালোচনার জবাবে এই তথ্য জানান সানচেজ। গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আগে থেকে ইসরায়েলের বিরোধিতা করে আসছিলেন তিনি, তবে এটি তার সবচেয়ে কঠোর পদক্ষেপ ও সরাসরি বক্তব্য। স্প্যানিশ প্রধানমন্ত্রী এই বক্তব্য স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজনের প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কাতালান পার্লামেন্ট সদস্য রুফিয়ান অভিযোগ করেছিলেন, গাজা যুদ্ধের মধ্যে স্পেন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আর জবাবে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আমি এখানে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই জনাব রুফিয়ান, সেটি হলো আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না, একেবারেই না। তিনি আরো বলেন, আমি মনে করি আরেকদিন আমি এই মঞ্চ থেকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম যখন কিছু ভুল তথ্য তুলে ধরা হয়েছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটি ছিল সানচেজের পক্ষ থেকে প্রকাশ্যে প্রথমবার ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে উল্লেখ করা। যদিও তারা বামপন্থী জোটসঙ্গী সুমার এই শব্দটি ব্যবহার বহুবার করেছে। সুমার দলের নেত্রী এবং স্পেনের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াস বহুবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। তাছাড়া স্পেন ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের আহ্বানও জানিয়েছেন তিনি। ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হাইপারসনিক মিসাইল হামলা। ইসরায়েলের তেল আবিব থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি আন্দোলন। সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার দিনগত রাতে একথা জানিয়েছেন। ইয়াহিয়া উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। এর ফলে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয়ে পালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতাকামীর সঙ্গে মিলে এই অঞ্চলের ক্রমবর্ধমান ঘটনাবলী, সেখানে সাধারণ মানুষের উপর নিত্যদিনের গণহত্যা, সাহায্য অবরোধ এবং মুসলিম রাষ্ট্রগুলো নিষ্ক্রিয়তার আলোকে গাজার জনগণের সাথে সংহতি প্রদর্শন করাকে একটি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মনে করে। ইয়েমেনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপকূলীয় অঞ্চলে ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন তাদের সামরিক অভিযান জোরদার এবং সম্প্রসারণ অব্যাহত রাখবে। ইয়াহিয়া উল্লেখ করেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ আকাশপথে অবরোধ আরোপ করবে এবং লোহিত আরব সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে চলাচলে বাধা প্রদান অব্যাহত রাখবে। মেহের নিউজের প্রতিবেদন অনুসারে গাজায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা ইসরায়েলের সামরিক সরবরাহ বন্ধ করতে এবং গাজায় চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে কৌশলগত অবরোধ আরোপ করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজায় ইসরায়েলি স্থল ও বিমান আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তাদের আক্রমণ চালিয়ে যাবে। গাজায় ইসরায়েলি বাহিনীকে প্রযুক্তি সহায়তার অভিযোগ অস্বীকার মাইক্রোসফটের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীকে প্রযুক্তি সহায়তার অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে শুক্রবার ১৬ মে এক বিবৃতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মাইক্রোসফট ঘোষণা করেছে যে গাজায় আক্রমণের সময় বেসামরিক নাগরিকদের ক্ষতি করার জন্য ইসরায়েলি বাহিনী তাদের প্রযুক্তি ব্যবহার করেছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, তারা কয়েক ডজন কর্মচারী সাক্ষাৎকারের অভ্যন্তরীণ নথি পর্যালোচনা
পড়েছে। তাতে গাজায় সংঘাতে মানুষকে লক্ষ্যবস্তু বা ক্ষতি করার জন্য মাইক্রোসফটের এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এমন কোনো প্রমাণ তারা পায়নি। প্রযুক্তি প্রতিষ্ঠানটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সফটওয়্যার, ক্লাউড অবকাঠামো ও এআই পরিষেবা প্রদান করে থাকে। তবে তাদের দাবি, তারা ইসরায়েলি সরকারের সাথে একটি আদর্শ বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। তবে সম্প্রতি কোম্পানিটির বিরুদ্ধে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে বিভিন্ন প্রযুক্তি দিয়ে সহায়তা দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি এসব অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিক্ষোভের মুখে পড়ে। গত মাসে মাইক্রোসফটের 50তম বার্ষিক উদযাপনের সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিষ্ঠানটির এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রধান নির্বাহী বা সিইও মুস্তাফা সুলেমান তাদের দুই কর্মীর প্রতিবাদের মুখে পড়েন। এই সময় অনুষ্ঠানে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক সিইও স্টিভ বলমারও উপস্থিত ছিলেন। মাইক্রোসফটের এআই সিইও মুস্তাফা সুলেমান পণ্যের আপডেট এবং কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়কারী পণ্য সম্পর্কে কথা বলেছিলেন। এই সময় ওয়াশিংটনের রেড বাউন্টি অনুষ্ঠানে মুস্তাফা সুলেমানের বক্তব্যে বাধা দিয়ে মাইক্রোসফটের কর্মচারী ইফতেখার আবুসাদ বলেন, আপনি যুদ্ধের মুনাফাখোর, গণহত্যার জন্য এআই ব্যবহার বন্ধ করুন। উত্তর গাজায় ইসরায়েলে ব্যাপক হামলা, ঢুকছে ট্যাঙ্ক। বর্বর হামলা চালিয়ে ফিলিস্তিনে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শুক্রবার 16 মে সকাল থেকে স্থল আকাশ থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। সেখানকার বেতলাহিয়া শহরে দখলদারদের ট্যাঙ্কও প্রবেশ করেছে। বেতলাহিয়া সাধারণ মানুষও জানিয়েছে, গত মার্চের পর উত্তর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। শুক্রবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণ ও মিসাইল ছোড়া শুরু করে তারা। এই সময় সেখানে ট্যাঙ্কও প্রবেশ করে। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী প্রথমে ধোঁয়ার বোমা এরপর কাছাকাছি অবস্থান থেকে গোলাবর্ষণ শুরু করে। এরপর বেতলাহিয়ার আল সালাতিনের দিকে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর করে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সাজোয়াজান একটি স্কুল ঘিরে ফেলে, যেখানে শত শত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার 120 জনেরও বেশি মানুষকে হত্যার পর আজ নতুন করে আরো 50 জনকে হত্যা করেছে দখলদাররা। গাজায় 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এই সময়ের মধ্যে সেখানে একটি কণাও ঢুকতে দেয়নি তারা। এতে গাজার মানুষ খেয়ে না খেয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন, গাজার মানুষের অভুক্ত থাকার বিষয়টিতে তার উদ্বিগ্ন। তবে দখলদার ইসরায়েলের কঠোর সমালোচনা না করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামাসকে অস্ত্র সমর্পণে আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি স্বীকার করেছেন, গাজার মানুষ অভুক্ত থাকছেন। এই বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প। পাকিস্তানের প্রত্যাঘাতের শোক ভুলতেই পারছে না ভারতীয়রা। তুরস্কের পর আমেরিকা বয়কটের ডাক। পাকিস্তানকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করাই গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্ক আজারবাইজান বয়কটের প্রচারণা চালাচ্ছেন ভারতীয়রা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আমেরিকাও। এতে স্পষ্ট বোঝা যায়, মুখে জয়ের দাবি করলেও ভারতীয় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের শক্তিশালী প্রত্যাঘাত কোনোভাবেই ভুলতে পারছে না ভারতীয়রা। ইন্ডিয়া টুডে খবরে বলা হয়, অপারেশন সিঁদুরের অধীনে ভারতের সামরিক অভিযানের সময় তুরস্ক ও আজারবাইজান উভয় দেশই পাকিস্তানকে সমর্থন করে ভারতীয় পর্যটকরা বিপুল সংখ্যায় ওই দুই দেশে ভ্রমণ বাতিল করছেন। ভারতের সুপরিচিত বিনিয়োগকারী শঙ্কর শর্মা বয়কটের তালিকায় আমেরিকাকেও যুক্ত করার আহ্বান জানিয়েছেন। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে পাকিস্তানের বুনিয়ামুন মারসুস সামরিক অভিযানে তুর্কি তৈরির ড্রোন ব্যবহার করে দারুণ সাফল্য পায় পাক সেনাবাহিনী। এরপর থেকে ভারতীয়দের রোশানলে পড়ে তুরস্ক। অন্যদিকে যুদ্ধবিরতিতে হস্তক্ষেপ করায় উগ্র হিন্দুত্ববাদীদের ক্ষোভের শিকার হয় আর ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকাও। শঙ্কর শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমি মনে করি মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ ইত্যাদির মতো সমস্ত ভ্রমণ সংস্থাগুলির অবিলম্বে আমেরিকায় সব বুকিং বন্ধ করে দেওয়া উচিত। আমরা এমন একটি দেশে ভ্রমণ করতে পারি না যেটি প্রকাশ্যে শত্রু বন্ধুকে সমর্থন করছে, তাই না? মার্কিন সরকার তুরস্কের কাছে 304 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রয় অনুমোদন করেছে বলে সংবাদ প্রতিবেদন প্রকাশের পর তিনি এই মন্তব্য করেন। এই চুক্তিতে আধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকার কথা বলা হয়েছে। 8 মে ভারতের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে বয়কটে ডাক দিতে দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী সাম্প্রতিক সংঘাতের সময় পাকিস্তানকে সমর্থনকারী দেশগুলোতে ছুটি এবং ব্যবসায়িক ভ্রমণ বাতিল করতে অন্যান্য ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অনেক ভারতীয় হাস্যকরী বয়কটের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন ও দ্বিচারিতার বিরোধিতা করেছেন। দিলাম পাটেল নামে একজন ভারতীয় ফেসবুকে লিখেছেন, এইসব শুরু হয় 1 মাসেরও বেশি সময় আগে তুরস্কে গিয়েছিলাম। আমার মনে হয় না এটা তাদের জন্য খুব একটা বড় পার্থক্য আনবে। আমি বলবো, তুরস্কের 99% পর্যটক রাশিয়ান এবং ব্রিটিশ। আমরা আক্ষরিক অর্থে একটি ভারতীয় পরিবারকে দেখেছি এবং আমরা সেখানে 10 দিন ছিলাম। তাই তুরস্কে না যাওয়ার এই সমস্ত কথা আমাকে হাসিয়ে তুলছে। তবে চীন পাকিস্তানকে কামান সরবরাহ করছে, কিন্তু আমরা তাদের বয়কট করছি না। আমরা আসলে তাদের পণ্য কিনে পাকিস্তানকে সমর্থন করছি।
পাকিস্তান ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে, বললেন শাহবাজ শরীফ। পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে এবং বিশ্বকে উপলব্ধি করিয়েছে যে এই অঞ্চলের সকল রাষ্ট্র সমান। বৃহস্পতিবার 15 মে এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। শাহবাজ শরীফ ভারতকে আলোচনার মাধ্যমে কাশ্মীর সহ বিতর্কিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। আমরাই পিএফ বিমান ঘাঁটি পরিদর্শনকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় শাহবাজ শরীফ বলেন, আপনারা কেবল বিশ্বের মানসিকতাই পরিবর্তন করেননি, বরং এই অঞ্চল এবং বিশ্বের সমীকরণও বদলে দিয়েছেন। এছাড়া পরিদর্শনকালে পাকিস্তানি প্রধানমন্ত্রী গত 6 এবং 7 মে রাতে ভারতের ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন। বিধ্বস্ত বিমানগুলোর মধ্যে 3টি রাফাল যুদ্ধ বিমান, একটি সুখাই SU-30, একটি MiG-29 এবং একটি মিরাজ 2000 অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। তিনি বলেছেন, এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট 85টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরায়েলের নির্মিত হেরন UAV এবং 84টি কোয়াডকপ্টার এবং নজরদারি ড্রোন রয়েছে। বিশেষ অভিযানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত 31। নকশালবাদের বিরুদ্ধে অভিযানের নামে 31 মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই অভিযানকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকশালবাদের বিরুদ্ধে বৃহত্তম অভিযান বলে অভিহিত করেছেন। বুধবার অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা সীমান্তে কারিগুত্তাল্লো পাহাড়ে এই অভিযান চালানো হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই অভিযানে অংশ নেয় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত 26,000 সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত মোট 214টি আর নকশাল আস্তান এবং বাংকার ধ্বংস করা হয়েছে। তল্লাশির সময় শত শত বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। 3 সপ্তাহ ধরে চলা এই সেনা অপারেশন ছিল মূলত নকশাল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতের অভিযানের অংশ। 1967 সালে শুরু হয় একটি অতি বাম মাওবাদী আন্দোলনের বিরুদ্ধে বরাবরই দমন নীতি প্রয়োগ করে ভারত। আল জাজিরা বলছে, নকশাল এই অঞ্চলে উপজাতির জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করে আসছে। অঞ্চলটি কারিগুত্তাল্লো পাহাড়গুলোতে বেশ কয়েকটি নকশাল সংগঠনের ঐক্যবদ্ধ সদর দপ্তর ছিল, আর যেখানে বিদ্রোহীদের অস্ত্র এবং কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হতো। প্রতিবেদন আরো বলা হয়, 2000-এর দশকের মাঝামাঝি সময়ে গোষ্ঠীর যোদ্ধা সংখ্যা ছিল আনুমানিক 15 থেকে 20,000। এই সংখ্যার প্রায় 1/3 নিয়ন্ত্রণ করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী।